হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোলমেটস অন দ্য গো। আজ সৃষ্টি নয়, আমি ওয়েলকাম করছি তোমাদেরকে। আজ আমরা বেরিয়ে পড়েছি, আজ একটা রোববার, এবং আমরা এসে গেছি যেখানে, সেটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমরা আলিপুর জেল মিউজিয়াম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। পুরো ভিডিওতে আমরা ইন ডিটেলস সমস্ত রকম ইনফরমেশন এর তরফে শেয়ার করব, কিভাবে আসবে, কত টাকা টিকিট প্রাইস, কি দেখবে, সব কিছু। তাই পুরোটা যদি তোমাদেরকে দেখতে হয় তাহলে পুরো ভিডিওটাকেই উইদাউট স্কিপ প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর আরেকটা কথা বলে রাখি যে অনেকেই আছো যারা প্রথমবার আমাদের ভিডিও দেখো, তো তোমরা যারা সোলমেটস অন দ্য গো ফ্যামিলিতে এখনও যুক্ত হওনি বা আমাদেরকে ভালোভাবে চেনো না, আমি হলাম নীলেশ। আর সৃষ্টিকে তো তোমরা চেনো, সৃষ্টির দিকে ক্যামেরা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তো আমরা একসাথে ট্রাভেল ব্লগ করি, তো বিভিন্ন জায়গা আমরা ঘুরিয়ে দেখাই অ্যাকচুয়ালি। তো তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দেবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর অতি অবশ্যই যদি তোমরা সোলমেটস অন দ্য গোর বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস জার্নির সঙ্গী হতে চাও প্রতিবারই, এবং আমাদের পরিবারটাকে আরও বড় করতে চাও, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। চলো আজকের মতো জার্নিটা আমরা এখান থেকে শুরু করছি। আমরা এখন ভেতরে ঢুকে আমাদের গাড়িটা পার্ক করে দিয়েছি। এখানে পার্কিং লট বিশাল বড়, আমার এদিকেও একটা পার্কিং লট আছে, আবার ওইদিকেও পার্কিং লট আছে। এখানে গাড়ি রেখে আমরা ভেতরে ঢুকছি, আর টিকিট কাউন্টারের কাছে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমার ডান দিকে আলিপুর জেল মিউজিয়াম, এটা তার এন্ট্রান্স। আর ঢোকার আগে মনে হলো কিছু খেয়ে ঢুকি, তাই বাইরে থেকে একটা এই হাফ মোডের একটা আইসক্রিম নিয়ে নিলাম, এটাকে খেয়ে আমরা ঢুকবো। তো এই জেল মিউজিয়াম অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে এখানে আমি কী করে পৌঁছব। পার্কিং লটটা আগেই দেখিয়েছে সৃষ্টি, গাড়ি নিয়ে আসলে এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। পার্কিং চার্জ কত সেটা আমরা জেনে আপনাদেরকে জানাচ্ছি। এখানে আসার সব থেকে যেটা ভালো উপায় সেটা হচ্ছে জেল মিউজিয়ামে যে বাইরের যে রাস্তাটা, যাকে বলে জাজেস কোর্ট রোড, এটা আলিপুরের খুব বিখ্যাত রাস্তা। এই রাস্তাটা যেখানে উঠছে সেটা হচ্ছে হাজরার মোড়। তার মানে বুঝতে পারছেন, যদি আসতে চান তাহলে আপনারা যতীন দাস পার্ক মেট্রো স্টেশন যদি মেট্রো থেকে নেবে ইজিলি এখানে আসতে পারেন। বা কিছু বাসও রয়েছে SD নাম্বারের, সেই বাসগুলো আসে, বা আপনারা হাজরাতে বাসে করে এসে ওখান থেকেও এখানে আসতে পারবেন। এখানে কিন্তু অনেক অটোও থাকে, তো অটো ভাড়াটা আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন এখন কীরকম অটো ভাড়া নিচ্ছে, সেটাতে করে আপনারা হাজরা থেকে ইজিলি 5 থেকে 7 মিনিটের রাস্তা আপনারা এখানে পৌঁছে যাবেন। তো আগে ছিল একটু আমার ডান দিকে দেখা, আগে ছিল হচ্ছে ওইখানে টিকিট কাউন্টার, এখন ওখানে টিকিট কাউন্টারটা বন্ধ হয়ে গেছে। তো এখন নতুন টিকিট কাউন্টারটা খুলেছে হচ্ছে এদের এন্ট্রান্সের ভেতরে। তো আমরা যখন ঢুকে টিকিট কাটবো এবং তারপর আমরা অফিসিয়ালি ঐতিহাসিক আলিপুর জেলে প্রবেশ করব। একটু খেয়ে নি যতক্ষণে। এখানে বলে রাখি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইনিশিয়েটিভে যাত্রী সাথীর সাথে কোলাবোরেট করে এই আলিপুর জেল মিউজিয়ামের অনলাইন টিকিট বুকিংও হয়। আপনারা যদি চান আগে থেকে টিকিট প্রি বুক করে এখানে আসতে পারেন। আর টিকিট কাউন্টারে এসে টিকিট কাটলে টিকিট ফেয়ার হচ্ছে পার হেড 30 টাকা করে। আর সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা ডিটেলও আপনাদের সাথে শেয়ার করব। সেটার এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস এক্সট্রা। কোনো আউটসাইড ফুড অ্যালাউড নয়। এই হচ্ছে গেট, আমরা এখন ভেতরে ঢুকবো। আমরা এখান দিয়ে ঢুকলাম। টিকিট কাউন্টারটা আমাদের রাইট সাইডে পড়বে, মানে ঢুকে লেফট সাইডে পড়বে টিকিট কাউন্টারটা। এখানে 60 রুপিস পড়েছে দুজনের। আর এন্ট্রান্সে এখানে ঢুকতেই একটা সোভেনিয়ার শপ আছে, আর বিশ্ব বাংলারও একটা দোকান আছে। এগুলো আমরা বেরোনোর আগে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন আপাতত আমরা ভেতরে যাব। আর আমি যেখানটা এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই বিশাল ঘন্টা। আর এইটা হচ্ছে, আমি সরে যাচ্ছি, তোমরা ভালো করে দেখো। এইটা হচ্ছে আলিপুর কারাগারের শতাব্দী প্রাচীন ঘণ্টা।
এইটা তৈরি হয়েছিল 17th সেঞ্চুরিতে 1909 সালে। আর এটি ব্যবহার করা হতো বিভিন্ন কাজের ক্ষেত্রে, যেমন সকালবেলা 6টার সময় ঘুম থেকে তোলার জন্য কয়েদিদের এটা ব্যবহার করা হতো। তারপর সন্ধেবেলা ডিনারের সময়ও ব্যবহার করা হতো। অ্যান্ড সব থেকে বড় কথা, যখন কোনো কয়েদি ছুটি পেত তখনও এই ঘন্টা ব্যবহার করা হতো। তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে 1906 থেকে 1947 সাল পর্যন্ত কোনো কয়েদি কিন্তু ছুটি পায়নি। চলো আমরা ভেতরে যাই, তোমাদেরকে আরেকটু ঘুরে দেখাই। আলিপুর সেন্ট্রাল জেল কিন্তু খুবই একটা ঐতিহাসিক জায়গা। এখানে আসলে আমাদের স্বাধীনতা, আমাদের পরাধীনতা, আমাদের পায়ে যে শিকল বাঁধা ছিল একটা সময়, এবং সেখান থেকে যে যোদ্ধারা, বিপ্লবীরা শহীদ হয়ে আমাদের দেশকে আজকে স্বাধীনতা লাভ করতে চেষ্টা করেছেন, তাদের সমস্ত কিছু লুটিয়ে দিয়েছেন আজকে এই দেশের জন্য, তাদের কথা বড্ড বেশি করে মনে এসে যায়। এবং তাদেরকে তো আমরা কেউ ছুঁয়ে দেখতে পারিনি তাদের অনেক কিছু আদর্শকে ফলো করতে, কিন্তু আজকে এখানে আসলে অ্যাটলিস্ট তাদের যে কিছু স্মৃতিচিহ্ন, সেগুলোকে অন্ততপক্ষে চাক্ষুষ দেখার একটা সুযোগ কিন্তু পাওয়া যায়। আমার পেছনে এই যে জায়গাটা, আমি ওকে দেখাতে একটু আগে ভিডিওতে আমরা দেখিয়েছি, এখানে কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট কবিতাটা সুন্দর করে লেখা আছে। আর সব থেকে বড় কথা, এই লেখাটা যেটার ওপর হয়েছে, মানে যে আর্টওয়ার্কটা বানানো হয়েছে, এটা কিন্তু পুরোপুরি বানানো হয়েছে একটা মানে জেলের যে গরাদ হয় তার ওপর। আমার পেছনে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার যে কফি হাউস, মানে এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, কফি হাউস। এন্ট্রান্সটা সামনের দিক দিয়ে, আবার এখান দিয়েও যাওয়া যায়, এখান দিয়ে লিফটেও ওঠা যায়। এটাতেও আমরা একবার ভাবছি যেতে পারি, যদি দিনের শেষে খিদে পেয়ে থাকে, নয়তো অন্য কোথাও গিয়ে নয় খাবো। তো এখানে বিভিন্ন স্ট্রিটের বিভিন্ন রকম নাম রয়েছে। এটা হচ্ছে স্ট্রিট নাম্বার 2, আমরা দাঁড়িয়ে আছি। আর আমাদের পাশে, আমার বাঁ দিকে এখন যেটা একটু দেখা, এই দিকটা, এই হচ্ছে আলিপুর জেলের সেই বিখ্যাত উঁচু পাঁচিল। বলা হয় এই জেলের পাঁচিল টপকানো নাকি কারোর পক্ষেই সম্ভব ছিল না। তো আজকে এই ভেতরে দাঁড়িয়ে একটা অনুভূতি আমরা কিন্তু পাচ্ছি, জানি যুগ পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে, মানুষের মনের অনেক পরিবর্তন হয়েছে, হয়তো আমরা আজকে অনেক অ্যাডভান্স হয়ে গেছি, কিন্তু এখানে আসলে পরাধীন ভারতে আমাদের শহীদ বিপ্লবীদের যে কষ্ট, সেটা কিন্তু আমরা বুঝতেই পারি। তাই এই কারার ওই লৌহ কপাট, এই যে কবিতা বা যে গানটা তোমরা যারাই পড়েছো, আশা করি সবাই পড়েছো, এটা কিন্তু কোনো আনন্দের না, প্রচণ্ড দুঃখের, কোনো জন্য একটা মর্মবেদনার গান। এসো বাকিটাও ঘুরি, আশা করছি আরও অনেক নতুন জিনিস দেখতে পাবো। শুনলাম নাকি আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু যে সেলে বন্দি ছিলেন একটা সময় ব্রিটিশ আমলে, সেটাও এখানে রয়েছে। চলো ঘুরে দেখা যাক, এখানে প্রচুর ঘুরে দেখার জিনিস আছে। তো তোমরা যারা প্ল্যান করছো আসবে বলে, শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় কিন্তু চলে আসো একটু ঘুরে দেখা যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ফুলের গাছ, এবং সেগুলোকে খুব সুন্দর করে মেনটেন করা হয়। বোগেনভিলিয়া ফুলেরও কিন্তু গাছ অনেক রয়েছে। এটা আলিপুর জেল মিউজিয়ামের মানচিত্র। এখানে ডিটেলে পুরো ম্যাপটা শেয়ার করা আছে। এখানে অনেক বিপ্লবীদেরই মূর্তি, মানে আবক্ষ মূর্তি, যেটা বাস্ট দেখতে পাচ্ছি আমরা, ঠিক যেরকম দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্ত, প্রমোদ চৌধুরী এবং অনন্ত হরি মিত্র। এই আর্কিটেকচারটা খুব সুন্দরভাবে কিন্তু বানানো হয়েছে, এবং তাদের এর যে মূর্তির সাথে যে লোহার বেড়ি পড়ানো, এটা থেকেই যে ব্রিটিশ শাসনের যে কঠোরতা এবং তাদের যে অত্যাচার, তার কিন্তু একটা নিদর্শন আমরা এখানে দেখতে পাচ্ছি। আলিপুর সেন্ট্রাল জেলে এক অনন্য প্রচেষ্টার নাম হচ্ছে এই পাঠভবন। বন্দীদের পড়াশোনার জন্য এই পাঠভবন অ্যাকচুয়ালি নির্মাণ করা হয়, এবং তাদের উচ্চশিক্ষা এবং উচ্চ ডিগ্রির জন্য এটা তৈরি করা হয়েছিল। তো বর্তমানে এর কিছু অনুদানও আসে
2007 সাল থেকে বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এর তরফে কিছু অনুদান এদের জন্য পাঠিয়ে থাকে। এখানে ভেতরে রাস্তাগুলোর মাঝে এরকম ছোট ছোট সবুজ বেঞ্চ টাইপের করা আছে বসার জন্য। ভেতরটা অনেকটা ঘোরার জায়গা আছে, তো যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে, যাদের একটু বিশ্রাম নেওয়ার দরকার পড়বে, তারা এসে কিন্তু একটু ছোট ছোট এরকম বেঞ্চের মতো জায়গাতে এসে বসে বিশ্রাম নিতে পারো। এই জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর বেঞ্চ রাখা আছে সবুজ রঙের, তার মাঝখানে লাল ইটের দেওয়াল, খুব সুন্দর। ভেতরে একটা প্রাকৃতিক পরিবেশ আছে, সবকিছু নিঃশব্দ থাকলে সব থেকে বড় কথা প্রচুর পাখির ডাক শুনতে পাওয়া যাচ্ছে। এখানে অনেক বড় বড় গাছ রয়েছে আর খুব ওয়েল মেনটেন্ড জায়গাটা। সামনে গেলেই রয়েছে ফাঁসির মঞ্চ, যেটাকে গ্যালোস বলা হয়। নেহেরু সেল, নেতাজি সেল, চিত্তরঞ্জন দাসের যে সেল, বিধানচন্দ্র রায়ের সেল এবং যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল। আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাব, এখানে গিয়ে আমরা সেগুলো দেখে আবার এদিকে ব্যাক করব। আমরা এখন গ্যালোসের বাইরে দাঁড়িয়ে আছি। এই ফাঁসির মঞ্চতে যারা ব্রিটিশ শাসনের বিরোধিতা করত তাদের এখানে মৃত্যুদণ্ড দেওয়া হতো, মানে ফাঁসি দেওয়া হতো। চলো ভেতরে যাই, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কন্ডেমনেশন রুম। এখানেই ফাঁসির আগে যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের এখানেই রাখা হতো। এটা বিপ্লবী দীনেশ গুপ্তের নিভৃত কক্ষ। মিউজিয়াম কর্তৃপক্ষ থেকে একটা এরকম সেল খোলা রেখেছে যাতে ভিজিটার্সরা এসে দেখতে পারে। আপনারা আসলে এখানে ভেতরে ঢুকে একমাত্র এই সেলটাতে ভেতরে ঢুকে দেখতে পারবেন। এখানে শোয়ার জায়গা আছে, একটা এইদিকে একটা এইদিকে। আর তখনকার এইরকমই রুমে রাখা হতো যাদেরকে ফাঁসি দিত, তাদেরকে ফাঁসি দেওয়ার আগে। সামনেই আলিপুর জেলের ফাঁসির মঞ্চ। আলিপুর জেলের যে ফাঁসির মঞ্চ যেটা তোমরা দেখলে, এটা হচ্ছে একটা মডার্ন যে ফাঁসির মঞ্চ, যেটাকে গ্যালোস বলা হয়। নিচে একটা কূপ থাকে, ঠিক আছে? তো আগেকার দিন একটা সময় ছিল যখন গাছকেই কিন্তু ফাঁসি কাঠ হিসেবে ব্যবহার করতো, মানে গাছই ছিল হচ্ছে গ্যালোসটা। ওখান থেকেই ফাঁসিতে যাদের বিদ্রোহী থাকতো তাদেরকে ওখান থেকেই ফাঁসিতে চড়ানো হতো। এখানে সত্যেন্দ্রনাথ বসু, দীনেশ গুপ্ত, এরকম অনেকেরই ফাঁসি হয়েছে। আর তাদেরকে আমরা দেখিয়েছি তো কন্ডেম সেল, যেটা তাদেরকে ওই নিভৃত যে কক্ষ সেখানে রাখা হতো। এবং সব থেকে নির্মমতার ব্যাপারটা কি তোমরা জানো? ব্যাপারটা হচ্ছে তাদেরকে একদম সামনে কন্ডেম সেলে কেন রাখা হতো? যাতে তারা সেখান থেকে যেন সহবন্দীদের ফাঁসিটা দেখতে পারে। এবং এতটাই ছিল যে ব্রিটিশ শাসনের নির্মমতা। বলা হয় ব্রিটিশরা ভারতে যাকে সব থেকে বেশি ভয় করত তার নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা নেতাজি সেল। আমরা এখন এখানে এসে দেখব নেতাজি সুভাষচন্দ্র বোসকে কিরকম জায়গাতে বন্দি করা হয়েছিল। নেতাজি সেলের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল। উনি এখানে বন্দী ছিলেন একটা সময়তে। এই সেলটা ছিল হচ্ছে ব্যারিস্টার চিত্তরঞ্জন দাসের। আর আমরা ডান দিকে দেখতে পাবো এখানে একটা নিউজ পেপার কাটিং রয়েছে। ওটা হচ্ছে ক্ষুদিরাম বোসের যে ফাঁসির খবর যখন ছাপা হয়, আর সেই পেপারে একটা নিউজ পেপার কাটিং এখানে রয়েছে। আরেকটা জিনিস দেখাবো, একটুখানি এই গরাতটার দিকে একটু দেখা। নিচে এই গরাতটা, এই হচ্ছে জেলের গরাদ, যেখান থেকে জেলটা লক করা হতো সেলটা। আর এই গরাদের পাশে, দেওয়ালের পাশে এইখানে থাকতে হচ্ছে সেটা খোলার হুক, বা যেটাকে আমরা বলি হাতল। এখানে লক করে রাখা হতো। তো কোনো পরিস্থিতি সম্ভব ছিল না যে জেলের হাতলটা ভেতর থেকে খোলা যাবে। এই সামনে রয়েছে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের সেল।
আমাদের দেশনায়ক নেতাজি আইন অমান্যের অপরাধে এই যে বাঁদিকের যে সেলটা, এই সেলে 1930 সালের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। এখানে ওনার একটা মূর্তি বানানো রয়েছে। ঠিক যেন মনে হচ্ছে আমরা একটা ঐতিহাসিক পটভূমিতে দাঁড়িয়ে, আজকের সময়টা যেন 50-70 বছর পিছিয়ে গেছে, তাই না? একদমই তাই। ইতিহাস আর সময়ের মেলবন্ধনে দাঁড়িয়ে আজকে একটা গান আমার মনে আসছে, যেটা যদি তোমাদের মনে হয় এটা প্রাসঙ্গিক, তাহলে আমি অবশ্যই গাইতে পারি। এটা আজকে আলিপুর সেন্ট্রাল জেলে দাঁড়িয়ে এই গানটা বড্ড বেশি করে যেন মনকে দোলা দিচ্ছে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই গানটা যখনই শুনবে, এই গানটা যে অর্থ সেটা তো বুঝবেই, এখানে পা দেওয়ার পর থেকে সেই অর্থটা কিন্তু আরো বেশি করে প্রাসঙ্গিকভাবে কিন্তু বোঝা যাচ্ছে। যখন এই বিপ্লবীদের সেলগুলো দেখছি, ফাঁসির মঞ্চ দেখছি, সত্যি তো এরা আজকে আমাদের এই স্বাধীনতা, আমরা যে ঘুম থেকে যে স্বাধীন সূর্যটাকে দেখি ভারতে, পরাধীনতার আকাশটাকে থেকে কিন্তু আমাদেরকে মুক্তি দিয়েছে। পরাধীনতার আকাশের কালো মেঘ থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি শুধুমাত্র কিন্তু এনাদেরই জন্য। এরাই হচ্ছেন আসল ভারতের বীর সন্তান। তাদেরকে আমাদের সোলমেট সন্ধ্যা গো এবং তাদের পরিবারের তরফ থেকে আন্তরিক এবং সহস্র প্রণাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সেলের বাইরে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেল। ইনি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলনের জন্য এখানে বন্দী ছিলেন। আলিপুর জেলের এই নেহেরু সেলে পণ্ডিত জওহরলাল নেহরু 80 দিন বন্দী ছিলেন। ঠিক যেরকম বললাম, আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টের জন্য। এখানে তার কন্যা ইন্দিরা গান্ধী, যিনি পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হন এবং সেই সময় ছিলেন ইন্দিরা নেহেরু, তিনি এখানে তার বাবার সঙ্গে দেখা করতে আসেন। এখানে এই গাছের তলাতেই বলা হয় নাকি ইনি বাবার সঙ্গে প্রতি 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য দেখা করতেন এবং সেটুকু সময় তাদের জন্য ধার্য করা হয়েছিল। তোমরা একটু আমার দিকে একবার দেখা। তোমরা নিশ্চয়ই সেলের ভেতর দেখেছো যে ওখানে সামান্য অতি ছোট একটা মানে শোয়ার জায়গা করা আছে। ওখানে সামান্য একটা চাদর, একটা লণ্ঠন, একটু কাগজ কলমই থাকতো। মানে বুঝতেই পারছো জায়গাটা খুবই মানে আনহেলদি এবং আনহাইজেনিক থাকতো। এবং এটাই ছিল হচ্ছে ব্রিটিশ আমলে আলিপুর সেন্ট্রাল জেলের ভেতরটা। এখানে একটা এক্সিবিশন হচ্ছে ভেতরে, ফ্লাওয়ার অফ ফায়ার, দ্য লাইফ অ্যান্ড আর্ট অফ গোপাল ঘোষ, আলিপুর মিউজিয়ামের ভেতরে। এটা হচ্ছে ওল্ড গোডাউন বলে বা পুরনো গুদাম ঘর, লাইব্রেরি আর সেমিনার হল। এটা ভেতরে যাচ্ছি আমরা, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখন এগিয়ে এসেছি অনেকটা। এগিয়ে এসে এখানে পড়বে একটা বিশাল বড় চাতালের মতো জায়গা। এখানে প্রচুর গাছ টাছ আছে। একদিকে রয়েছে দীপান্তরের বন্দি জীবন, আর একদিকে সব সেলস আছে। মানে আমাদের বাঁ দিকে পড়বে সেলসগুলো সবকটা, সেগুলো আমরা ভেতরে গিয়ে দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, আর বাকি যেটা আছে সেটাও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমরা এখন যেখানে আছি সেই আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়াম, যেটার অ্যাকচুয়াল নাম ছিল হচ্ছে আলিপুর সেন্ট্রাল জেল। এটা তৈরি হয় কিন্তু 1906 সালে, মানে আজ থেকে প্রায় 119 বছর আগে। তো প্রথম থেকে এটা কিন্তু সেন্ট্রাল জেল হিসেবেই ব্যবহার করা হতো, মানে সেই ব্রিটিশ আমল থেকে। এবং স্বাধীনতা উত্তর পর্বে মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স টাইমেও কিন্তু এটা জেলই ছিল, সেন্ট্রাল জেল ছিল। তারপর কি হলো, 2019-এ এই সেন্ট্রাল জেলটা বন্ধ করা হয় এবং 2022 থেকে এই সেন্ট্রাল জেলটাকে ফাইনালি আলিপুর জেল মিউজিয়ামে কনভার্ট করা হয়। তো এখানে কিন্তু আমাদের বিপ্লবী মনীষীদের মধ্যে অনেকেই এখানে কারারুদ্ধ ছিলেন, যেরকম দেখানো হয়েছে নেতাজি, দেশনায়ক সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, তারপর এই ধরো
সত্যেন্দ্রনাথ জি, তারপর এখানে রয়েছেন কাজী নজরুল ইসলাম, ঋষি অরবিন্দ, এরকম বহু দেশনায়ক কিন্তু এখানে বন্দী ছিল। তো আমরা এখন এখানে একটু বসলাম, এখানে বসে একটু ছায়া শুনিবি শান্তি যেটাকে বলে, এই একটু শান্তি নিচ্ছি আর কি, একটু হাঁপিয়ে পড়েছি, একটু বসে একটু হাওয়াটা খাই, তারপর উঠে বাকি অংশটা। এই জেল মিউজিয়ামের মধ্যেই রয়েছে পুলিশ মিউজিয়াম। এপিসি রোডে কলকাতা পুলিশের যে মিউজিয়ামটা রয়েছে সেখান থেকে অনেক ঐতিহাসিক সামগ্রী এই মিউজিয়ামের মধ্যে, এখানে আলিপুর জেল মিউজিয়ামে আনা হয়েছে, যাতে কলকাতা পুলিশের যে বিভিন্ন ঐতিহাসিক জিনিসগুলো এবং গান এবং অন্যান্য কিছু, সেটা যেন এই আলিপুর মিউজিয়ামের একটা অংশ হতে পারে। এগুলো বিপ্লবীদের ব্যবহার করা কিছু বোমার খোল। এইচ কিংসফোর্ডকে হত্যা করার জন্য যে বোমা, মানে বইয়ের মধ্যে যে বোম পাঠানো হয়েছিল, সেটা হচ্ছে এইটা। এই বইয়ের মধ্যে এইরকম জায়গায় বোমটা বসানো ছিল, সেটা এই মানিকতলায় যে ষড়যন্ত্র করেছিল সে এইচ কিংসফোর্ডকে হত্যা করার জন্য পাঠানো। এখানে বিপ্লবীদের ব্যবহার করা রিভলভার রাখা আছে, তোমরা এলে এখানে দেখতে পাবে। এখানে একটা ইলেকট্রিক বোর্ড বা কোনো ইলেকট্রিক প্যানেলের সামনে দাঁড়িয়ে আছি। এটা খুব সুন্দর ইনিশিয়েটিভ যে পুরো জায়গাটাতে গান্ধীজি, তারপর ভগৎ সিং, সুভাষ বোস এবং অন্যান্য যারা দেশনায়ক বিপ্লবীদের উপর কিন্তু সুন্দর করে কিন্তু একটা আর্ট, মানে ওয়াল আর্ট টাইপের করা হয়েছে। এটা বেশ, জায়গাটা বেশ ইনোভেটিভ, বেশ সুন্দর লাগছে কিন্তু। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হিস্টোরিক প্রিজন সেলে। আমার ডান দিকে প্লাস বাঁ দিকে পরপর প্রিজন সেলগুলো আছে, যেখানে তখনকার দিনের বন্দীদেরকে রাখা হতো। চলো তোমাদেরকে গিয়ে আর একটু ঘুরে দেখাচ্ছি। ঢুকছি হিস্টোরিক প্রিজন সেল, মানে কয়েদিরা যেখানে থাকতো সেখানে। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের যে সেল ছিল, সেটাতে আমরা এখন যাচ্ছি। চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। এখানে চারিপাশে প্রচুর দেশাত্মবোধক গান চলছে, যেটাতে আমাদেরকে সেই ইতিহাসের সেই সময়তে তুলে নিয়ে যাচ্ছে, যে সময়তে ভারত স্বাধীনও কিন্তু হয়নি। আমার পেছনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় একটা বৃত্তাকার বিল্ডিং, যা বা আরেকটা নাম আছে এটা, সেটাকে বলে প্যানপটিকন। এটা অ্যাকচুয়ালি ব্রিটিশ দার্শনিক, মানে ফিলোসফার জেরেমি বেনথাম এই জিনিসটা আবিষ্কার করেন। মানে এই জিনিসটার মধ্যে কি হতো, এই বিল্ডিংয়ে বন্দীদেরকে এমনভাবেই রাখা হতো, তারা অলওয়েজ এটা ফিল করতো যেন কোনো একজন ইনভিজিবল ওয়ার্ডেন বা জেলের যে ওয়ার্ডেন, তাদের প্রতি যেন নজর রাখছে। এটাও কিন্তু ব্রিটিশ শাসন ব্যবস্থার একটা নিদর্শন এবং তাদের নিষ্ঠুরতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। আমরা ভেতরে গিয়ে কিন্তু বাকিটা দেখবো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তাঁতকল বা উইভিং রুমের সামনে। সামনের যে মনুমেন্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ বা মার্টিয়ার্স মনুমেন্ট, যে স্বাধীনতা সংগ্রামীরা ফাঁসির মঞ্চে এখানে জীবন দিয়েছেন, তাদের জন্যই এই মনুমেন্টটা বানানো হয়েছে। আমাদের এখানে এখন অলমোস্ট ঘোরা কমপ্লিট। তোমাদেরকে বলেছিলাম বেরোনোর আগে সুভেনিয়ার শপটা আর বিশ্ব বাংলার যে দোকানটা আছে একবার ঘুরে দেখাবো। চলো তোমাদেরকে ঘুরে দেখাই, তারপর আস্তে আস্তে এখান থেকে বেরোবো।
তোমাদের সাথে কয়েকটা ডিটেলস শেয়ার করা বাকি ছিল, সেগুলো তোমাদেরকে ফাইনালি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই মিউজিয়াম খোলা থাকে মঙ্গলবার থেকে রবিবার অবধি, মানে টিউসডে থেকে সানডে অবধি। সোমবার দিন বন্ধ থাকে। আর মিউজিয়াম খোলে হচ্ছে সকাল 11:30টাতে, আর টিকিট কাউন্টার বন্ধ হয় বিকেল 5টাতে, মিউজিয়াম বন্ধ হয় বিকেল 5:30টাতে। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেই শোটা হয় সন্ধ্যে 6টা থেকে, আর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় সেটার 10 মিনিট আগে থেকে, মানে শো শুরু হওয়ার 10 মিনিট আগে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। মঙ্গল, বুধ, বৃহস্পতি শো টাইমিং থাকে সন্ধ্যে 6টায়, বাংলায় হয়। আর শুক্র, শনি, রবি শো টাইমিং থাকে সন্ধ্যে 6টা আর সন্ধ্যে 7টায়। আর এই 3 দিন হিন্দিতেও হয় আর বাংলাতেও হয়। তোমরা আসতে চাইলে অবশ্যই চলে এসো এই টাইমে, সন্ধ্যে 6টা থেকে শো হবে। আই হোপ তোমরা খুব এনজয় করবে। এখন বাজে অলমোস্ট সন্ধ্যে 5:45। আমরা বেরোবো এখন এখান থেকে। বিকেল পড়ে গেছে, দেখছো আস্তে আস্তে হালকা সন্ধে হয়ে আসছে। এখানে আমরা গাড়িটা নেব পার্কিং লট থেকে। পার্কিং ফি হচ্ছে এখানে মোটর বাইকের জন্য 5 টাকা প্রতি ঘন্টা, আর 4 হুইলারের জন্য 10 টাকা প্রতি ঘন্টা, আর বড় বাস হলে 20 টাকা প্রতি ঘন্টা। চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করব। অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ 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 একদম ভুলবে না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরে নতুন ভিডিও নিয়ে।